আমাদের জীবনের স্ক্রিপ্টগুলোই বড্ড আনপ্রেডিক্টেবল। কখন যে ডিরেক্টর কাট বলে দেয় আমরা নিজেরাই জানি না। আমরা প্রায়শই ভাবি এটা আমি পরে করব বা একদিন সময় হলে করব, কিন্তু অনেক সময় সেই একদিন আর ফিরেই আসে না। কারণটা হচ্ছে সুযোগ আর সময় কারোর জন্য অপেক্ষা করে থাকে না। কাজের সাথে সাথে মাত্র 3 থেকে 4 দিনের ফাঁকে কিভাবে দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ কিছু জায়গা ঘুরে দেখা যায়, সেই সব কিছু নিয়েই থাকছে দক্ষিণ ভারতের এই ভিডিও সিরিজ। আজকের গল্প হচ্ছে মাদুরাইয়ের। সেই পরিচিত বালি ব্রিজ। মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে শুরু হলো আমাদের পথচলা। গন্তব্য হচ্ছে কলকাতা এয়ারপোর্ট। আমাদের ফ্লাইট ছিল রাত 9:40 6E723 কলকাতা থেকে চেন্নাই, যা পৌঁছানোর কথা ছিল রাত 12:15। রাতের ফ্লাইট বেছে নেওয়ার একটাই কারণ হচ্ছে এই সময় ভাড়াটা অনেক কম থাকে, আর আমাদের ভাড়া পড়েছিল কলকাতা থেকে চেন্নাই 4,900 টাকা। চেন্নাই এয়ারপোর্টেতে ট্যাক্সি স্ট্যান্ডটা একটু বাইরে, যার নাম হচ্ছে এয়ারো হাব, কিন্তু সেখানে নিয়ে যাওয়ার জন্য রয়েছে এরকম ফ্রি ব্যাটারি কার। এয়ার হাব যাওয়ার জন্য ফ্রি সার্ভিস হ্যাঁ এয়ারসিটি আছে। এই ছোট গাড়িগুলো এখানে নিয়ে আসে। এটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড, এদিকটা হচ্ছে প্রিপেড ট্যাক্সি, ওলা উবের সবই আছে। প্রিপেড ট্যাক্সি কাউন্টারে পেমেন্ট করলে স্লিপ দেওয়া হয় আর গাড়ির নাম্বার স্ট্যান্ডে দেখে নিতে হয়। এটা হচ্ছে পুরো ট্যাক্সি স্ট্যান্ড, এটা হচ্ছে পুরো ট্যাক্সি স্ট্যান্ড। ঘড়িতে এখন বাজে রাত 1টা। আমাদের গন্তব্য হচ্ছে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন। এটা হলো রাতের চেন্নাই শহর, পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা, দারুণ রাস্তা। আমরা এখন চলেছি চেন্নাই এয়ারপোর্ট থেকে চেন্নাই এগমোর। দূরত্ব হচ্ছে প্রায় 20 কিলোমিটার, আর ভাড়া নিয়েছিল এখান থেকে প্রিপেড ট্যাক্সি কাউন্টারে 700 টাকা। নিস্তব্ধ রাতের চেন্নাই শহর পেরিয়ে আমরা পৌঁছে গেলাম চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশনে। সময় লাগলো আমাদের 40 মিনিট। এই যে এটা হচ্ছে চেন্নাই এগমোর রেলওয়ে স্টেশন রাতের। এদিকে খুব সুন্দর এদিকটা আছে, আর এদিকটা হচ্ছে এসি লাউঞ্জ আছে এখানে। এখানে কোনো অসুবিধাই নেই। এখানে এই যে একটা ওয়েটিং রুম হল আছে, এটা হচ্ছে 35 টাকা পার আওয়ার, আর উপরে একটা আছে শোয়ার জন্য, সেটা হচ্ছে 50 টাকা পার আওয়ার। এই প্রিপেড এসি ওয়েটিং হল এইটা। এটা হচ্ছে বসার জন্য। এই এগমোর রেল স্টেশনে খুব ভালো ওয়েটিং রুম আছে। বসার জন্য হচ্ছে নেয় 35 টাকা, আর শোয়ার জন্য নেয় হচ্ছে 50 টাকা প্রতি ঘন্টা হিসাবে। দুটোই বেশ পরিষ্কার এবং টয়লেটও আছে। চেন্নাইতে লোকাল ট্রেন পরিষেবা যথেষ্ট ভালো, আর বেশ ভোরেই এই পরিষেবা স্টার্ট হয়ে যায়। আমাদের ট্রেন ছিল ভোর 5টায় 20627 নাগেরকয়েল বন্দে ভারত এক্সপ্রেস, যা মাদুরাই পৌঁছাবে সকাল 10:30টায়। চেন্নাই থেকে মাদুরাই যাবার প্রচুর ট্রেন আছে, তবে এই বন্দে ভারতই সবচেয়ে কম সময় নেয়। আমাদের এই ট্রেনেতে ভাড়া পড়েছিল 1200 টাকা। এই হচ্ছে আমাদের ট্রেন বন্দে ভারত, নাগরিকল বন্দে ভারত এক্সপ্রেস। একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার পর তাম্বারাম পৌঁছাতেই দিয়ে দেওয়া হয়েছিল সেই চা, বিস্কিট এবং সেই চেনা পরিচিত ব্রেকফাস্ট।
আমরা এখন রয়েছি 2067 নাগেরকয়েল বন্দে ভারত এক্সপ্রেসে। এই ট্রেন সকাল 5টায় ছাড়ে চেন্নাই এগমোর থেকে, আর মাদুরাই পৌঁছায় হচ্ছে মোটামুটি 10টা 40-এ। উত্তর ভারতের কাশি যেমন বলা হয় বেনারসকে, দক্ষিণ ভারতের কাশি বলা হয় এই মাদুরাই। শিরুমালাই এবং নাগামালাই এই দুটি পাড়ে ঘেরা হচ্ছে মাদুরাই। ট্রেন পথে দেখা দিয়েছিল সবুজ নারকেল গাছ এবং রঙিন উপত্যকা। মাদুরাই ফ্লাইটেও আসা যায়, তবে কলকাতা থেকে মাদুরাইয়ের ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই, প্লাস ভাড়াটাও অনেকটাই বেশি। ভারতীয় রেলে বাথরুম নিয়ে বরাবরই আমাদের অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, তবে জানি না কোনো অজ্ঞাত কারণে বন্দে ভারতের এই বাথরুমটা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা এখন পৌঁছে গেছি মাদুরাই শহরে। এই মাদুরাই শহর হচ্ছে দক্ষিণ ভারত তথা তামিলনাড়ু রাজ্যের সাংস্কৃতিক রাজধানী। মাদুরাই ভারতের অন্যতম একটি প্রাচীন শহর। এই শহর আবার মন্দির নগরী, জ্যাসমিন সিটি, অ্যাথেন্স অফ দ্য ইস্ট বা উৎসবের শহর নামেও পরিচিত। আমরা এখানে হোটেল বুক করেছিলাম স্টেশনের একদম কাছে, আর হেঁটে সময় লেগেছিল মিনিট 5। স্টেশনের বাইরে তাছাড়া অটো স্ট্যান্ডও হোটেল আছে। আছে মন্দির চত্বরে। এই যে এটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, এই যে এটা হচ্ছে মানিস রেসিডেন্সি। এই যে রুম অ্যালট করা হয়ে গেছে, এই যাচ্ছে আমরা রুমে। এখানে ভাড়া নিয়েছে হচ্ছে 2623 টাকা। আমরা 11টা থেকে বুক করেছিলাম। লিফট আছে, অসুবিধা হওয়ার কথা না। ঘরটা খুব একটা স্পেসিয়াস না, তবে লোকেশনটা হচ্ছে একদম স্টেশনের কাছে আর মন্দিরেরও একদম কাছে। এটা হচ্ছে মানিস রেসিডেন্সি মাদুরাই। মাদুরাই স্পেশাল থালি, এটা হচ্ছে এখানকার জনপ্রিয়। আমরা ট্রাই করেছিলাম এই থালি। কলাপাতার উপর বিভিন্ন সবজি, পরিয়াম, কুট্টু, চাটনি, ভাত, ডাল, দই, পাঁপড় ইত্যাদি দিয়ে। খাবারের টেস্টটা হচ্ছে একদম সম্পূর্ণ আলাদা হলেও এই মুগের ডালটা দারুণ ছিল। সাথে নিয়েছিলাম আমরা সাউথ স্পেশাল বান পরোটা। এটা হচ্ছে ডাল, মুগের ডাল। এটা কি সবজি জানি না, এঁচোড় মনে হচ্ছে। এঁচোড়, এই সাবাস। এটা হচ্ছে একটা বা লাউ কিছু হবে একটা, আর এটা কি জানি না। বাহ, দারুণ খেতে। আর পাঁপড় আর চাটনি, দই, দারুণ খেতে, একদম সিটের পরোটা। এটা হচ্ছে সাবু আর সিমির হচ্ছে এটা পায়েস, খুব ভালো খেতে। এটা চাটনি দিয়েছিল আর এই পাঁপড়। এখানকার খুবই পপুলার হচ্ছে শ্রী সাভারিস। আমরা এখানে খেলাম, দারুণ খাবার আর প্রচণ্ড পপুলার। তাছাড়া এখানে স্ন্যাক্স কাউন্টারও আছে, অনেক কিছু পাওয়া যায়, খুবই পপুলার এখানে। আর খাওয়া দাওয়াগুলো খুব ভালো। যেখানে খেলাম তার হোটেল হচ্ছে গ্র্যান্ড সাভারিস। এছাড়াও এখানে একটা বিশাল বড় বড় সোনার দোকান, তাছাড়া প্রচুর দোকানপত্র এখানে রয়েছে। মাদুরাই বিখ্যাত হচ্ছে এখানকার শাড়ির জন্য। এই হচ্ছে একটা শাড়ির দোকানপাট। শুধুমাত্র ইতিহাসের জন্যই বিখ্যাত নয় এই তামিলনাড়ুর মাদুরাই, এখানকার অপূর্ব সিল্কের শাড়ির জন্য এই শহর সমানভাবে জনপ্রিয়। উচ্চমানের সিল্কের শাড়িগুলো এখানে খুবই কালারফুল, আর প্রতিটা শাড়ি একটা ইউনিক ডিজাইনের, যা ভারতীয় সংস্কৃতিকে ফুটিয়ে তোলে। সিল্কের শাড়ি ছাড়াও এখানে আরেকটি শাড়ি পাওয়া যায়, যার নাম হচ্ছে সুংরি। মেনলি 17 দশকে এই প্যাটার্ন এখানে চালু হয়েছিল। নায়ক বংশের রাজা থিরুমালাই নায়কার সময় অনেকে সৌরাষ্ট্র থেকে এখানে এসেছিলেন। মূলত সৌরাষ্ট্রিয়ানরা হচ্ছেন গুজরাটি, যাদের ওয়েভিং স্কিল খুব ভালো ছিল। সিল্কের সাথে সাথে সুতির তৈরি এই সুংরির জিনিসপত্র রাজঘরানার জন্য তৈরি হতে থাকে সেই সময় থেকে। আর তখন থেকে পপুলার হয়ে যায় এই
সুংরি প্যাটার্ন। আমরাও ঘুরে দেখেছিলাম এখানকার সবচেয়ে বড় এবং জনপ্রিয় দ্য চেন্নাই সিল্ক মিউজিয়ামে। এখানে শাড়ি ছাড়াও লেহেঙ্গা, দাবানি ইত্যাদি জিনিসপত্র পাওয়া যায়, আর দাম শুরু হয় মোটামুটি 400 টাকা থেকে। সাইট সিনের জন্য এখানে অটো ভাড়া পাওয়া যায়, অটোগুলো নিজেরাই আসে মোটামুটি ভাড়া করার জন্য, আর ভাড়া নেয় মোটামুটি 1200 থেকে 1500 টাকা পার পয়েন্ট হিসাবে। আমরা মোটামুটি 4টে পয়েন্ট যাব, নেবে হচ্ছে 1000 টাকা। মাদুরাই বিখ্যাত হচ্ছে মূলত মীনাক্ষী আম্মান মন্দিরের জন্য। তাছাড়াও এই শহরের কাছাকাছি রয়েছে কিছু বিস্ময়কর স্থাপত্য, যা আমরা ঘুরে দেখব অটোতে। আমরা চলে এসেছি থিরুমালাই নায়ক প্যালেসে। এই প্যালেস সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর মাঝখানে 1টা থেকে 1:30 পর্যন্ত লাঞ্চ ব্রেকের জন্য বন্ধ থাকে। টিকিট লাগে এখানে 10 টাকা। এই মাদুরাইতে বিভিন্ন স্থাপত্য কীর্তিগুলো মূলত দুটো রাজবংশের আমলে তৈরি হয়েছিল। এক হচ্ছে দ্বাদশ শতাব্দীতে পাণ্ড্য রাজবংশ এবং সপ্তদশ শতাব্দীতে নায়ক বা নায়ক্কা রাজবংশের আমলে। এই নায়ক রাজবংশেরই অত্যন্ত প্রভাবশালী রাজা ছিলেন রাজা থিরুমালাই নায়ক। তিনি তৈরি করেছিলেন এই প্রাসাদ। এই প্রাসাদের আকর্ষণীয় দিকগুলি হচ্ছে বিশাল স্তম্ভগুলো, যার উচ্চতা হচ্ছে প্রায় 80 ফুট। যেহেতু ইংরেজরা এই সময় ভারতে চলে এসেছিল, তাই এই প্রাসাদের স্থাপত্যে ইউরোপিয়ান এবং দ্রাবিড় এর গথিক আর্কিটেকচারের ছোঁয়া রয়েছে। এই প্রাসাদের প্রধান অংশ হচ্ছে স্বর্গবিলাসম, যেখানে রাজা দরবার বসাতেন। মাদুরাই এলে এই প্রাসাদ অবশ্যই একবার ঘুরে দেখা উচিত। রাজকীয় এই স্থাপত্য শুধুমাত্র একটি বিস্ময় নয়, দক্ষিণ ভারতের গৌরবময় ইতিহাসের একটা প্রতীক। যাবো তো। আমরা এখন রয়েছি ভান্ডিউর মারিয়াম্মান টেপ্পাকুলামে। টেপ্পাকুলাম হলো একটি বিশাল জলাধার। 17 দশকে থিরুমালাই নায়ক এই জলাধার নির্মাণ করেন। টেপ্পাকুলামের মাঝে একটি সুন্দর মন্দির আছে, যদিও এই মন্দিরে পুজো হয় না। পুজো হয় রাস্তার উল্টো দিকের একটি মন্দিরে। এই জলাশয়ে সকালে বোটিংয়ের ব্যবস্থা আছে। জানুয়ারি 14 বা অথবা 15 তারিখে মানে পূর্ণিমাতে এখানে একটা ফ্লোট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। আমরা এখন রয়েছি টেপ্পাকুলাম। টেপ্পাকুলাম মানে হচ্ছে মাদুরাইয়ের শহরের একটা বড় জলাশয়। প্রতি বছর এখানে টেপ্পো উৎসব হয়। টেপ্পো উৎসবের সময় এই ভগবানের বিগ্রহকে এখানে নৌকায় বসানো হয় এবং পরে চারপাশে বিকেলে আশেপাশে প্রচুর খাবারের স্টল বসে, তখন এই জলাশয়ের চারপাশে হাঁটতে বেশ ভালোই লাগে।
এখানকার অত্যন্ত প্রাচীন হচ্ছে আরুলমিগু কুডাল আজাগার মন্দির। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দির ভগবান বিষ্ণুর এক বিশেষ রূপ কুডাল আজাগার এর উদ্দেশ্যে উৎসর্গ করা। কুডাল যার অর্থ হচ্ছে সমবেত হওয়া, আর আজাগার যার অর্থ হচ্ছে সুন্দর। ভগবান বিষ্ণু এখানে তিনটি ভিন্ন অবস্থায় বিরাজ করছেন, দাঁড়ানো, বসা এবং শায়িত অবস্থায়। একই সাথে এই তিনটে রূপ খুব কম মন্দিরেই ভারতবর্ষে দেখা যায়। এই মন্দিরটি দাবির স্থাপত্যশৈলীতে নির্মিত, যেখানে সুন্দর কারুকার্য, রঙিন গোপুরম বা মন্দিরের টাওয়ার চোখে পড়ে। পাণ্ড্য রাজবংশের আমলে এই মন্দির নির্মিত হয়েছিল। এই মন্দির 1000 বছরেরও বেশি ঐতিহ্য বহন করে চলেছে। তাছাড়া এই মন্দির 108খানা দিব্য দেশমের মধ্যে একটি অন্যতম, যা বৈষ্ণব ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ইতিহাস, স্থাপত্য এবং আধ্যাত্মিকতার মিশ্রণ অনুভব করতে চাইলে এই মন্দির অবশ্যই ঘুরে দেখবেন মাদুরাইতে এলে। এরপর অটো আমাদের নামিয়ে দেয় মীনাক্ষী আম্মার মন্দিরের একদম সামনে। এই মন্দিরে 4টি গেট আছে, পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ। যে কোনো একটা গেট দিয়ে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। আর প্রতিটা গেটের পাশেই আছে এরকম ফ্রি জুতো রাখার কাউন্টার। মোবাইল, ক্যামেরা ইত্যাদি নিয়ে ভিতরে প্রবেশ করা যায় না, তাই সেই সমস্ত জিনিসপত্র রাখার জন্য এখানে লকার রয়েছে, যার জন্য চার্জ লাগে 10 টাকা করে। মাদুরাইয়ের বিখ্যাত এই মীনাক্ষী মন্দির নির্মাণ করেছিলেন পাণ্ডু রাজারা। তাদের শাসনকালে মাদুরাই ছিল সেখানকার রাজধানী এবং শহরের কেন্দ্রস্থলে এই বিস্ময়কর স্থাপত্য তারা তৈরি করেন, যা অপূর্ব শিল্প করার জন্য বিখ্যাত। এই মন্দিরের প্রধান আরাধ্যা হচ্ছে দেবী মীনাক্ষী, যিনি মা পার্বতীর একটি রূপ। পার্বতীর সাথে ভগবান শিবের এখানে বিয়ে হয়েছিল এবং ভগবান শিব এখানে সুন্দরেশ্বর নামে পূজিত হচ্ছেন। এখানে দর্শন করার জন্য 3টে ব্যবস্থা রয়েছে। একটা হচ্ছে ফ্রি লাইন, আর একটা হচ্ছে 50 টাকা এবং বাকিটা হচ্ছে 100 টাকা। মীনাক্ষী আম্মান অথবা সুন্দরেশ্বর যে কোনো একটি দর্শন করতে চাইলে হচ্ছে 50 টাকা এবং উভয়কে দর্শন করতে চাইলে হচ্ছে 100 টাকা। এখানে একটি 1000 পিলার যুক্ত বারান্দা রয়েছে এবং ভিতরে রয়েছে একটি পদ্ম সরোবর। আমরা এখানে 100 টাকার টিকিট কেটেছিলাম এবং উভয় মন্দির দর্শনের জন্য আমাদের সময় লেগেছিল 3 থেকে 3.5 ঘন্টার মতো। এই মন্দির খোলা থাকে ভোর 4:30 থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত্রি 9টা। কথায় আছে ভগবান শিব এখানে কাঁচের চুড়ি বিক্রি করতেন, তাই কাঁচের চুড়ি কেনা এখানে অত্যন্ত সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। রাতে আমরা সাক্ষী হয়েছিলাম এক অপূর্ব শোভাযাত্রার।
এই মাদুরাই শহরকে বলা হয় ঘুমহীন শহর। যদিও আমরা ঘুমিয়ে পড়েছিলাম, তবু হয়তো এই শহরে কেউ না কেউ একজন তখনও সারা রাত জেগেছিল। সকালে ছিল আমাদের সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট। এটাই ছিল মাদুরাইতে কাটানো আমাদের একটা দিনের অভিজ্ঞতা। এখান থেকে আমরা যাব রামেশ্বরম। সেই গল্প থাকবে পরবর্তী পর্বে।